আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ মোবাইলে কাজ করি। প্রায় ২১ বছর হয়েছে এবং এই মুহূর্তে আমার যে বয়স সেটি কিন্তু ৪০ এর উপরে। তো বিষয়টা হচ্ছে মোবাইলের কাজ করতে, করতে অনেক সময় শরীর খারাপ হয়ে যায়। মানে ব্রেনে কাজ করে না, মানসিকভাবে অনেক চাপ থাকে মোবাইলে কাজগুলো। যে চাপটা একসময় খুব বেশি নিতে পেরেছি, কিন্তু এখন সেটা সম্ভব হয় না। যে কারণে অনেকের ফোন আমি নিতে চাই না বা নিতে পারি না, কাজ করতে চাই না। কারণ আমার দ্বারা যদি সম্ভব না হয় সেটা কিন্তু অযথা নিয়ে ঘুরানো সম্ভব না। বা তাদেরকে সেই সার্ভিসটা আমি কাঙ্ক্ষিত সার্ভিস না দিতে পারলে তারা মনোক্ষুণ্ণ হতে পারে। এবং অনেক বড়, বড় কথা বলে ফোন রিসিভ করে পরে কাজটা করতে না পারলে তারা মনে কষ্ট পাবে, ব্যাড রিভিউ আসবে। এটা আমি চাই না কখনোই। আমি আগেই এই কারণে অনেকেই যারা ফোন পাঠাতে চান, কাজ দিতে চান তাদেরকে এই বিষয়ে সরাসরি বলি, কেউ মন খারাপ করবেন না। তো এই ফোনটা মূলত আসার পড়া ঢাকা থেকে এক ভাই পাঠিয়েছে। অনেক রিকোয়েস্টের কারণে ফোনটা নিয়েছি। আসার পড়া ফোন, পানিতে পড়া ফোন এবং কি ডিসপ্লে প্রবলেম নিয়ে আমি টোটালি কাজ করি না। আরও অনেক বিষয় রয়েছে সেগুলো আসলে কাজ করি না। যে কাজগুলো করি সেগুলো সাধারণত আমি ভিডিওতে শেয়ার করেছি। অসংখ্য কাজের ভিডিও আমার রয়েছে হাজার, হাজার। সেখান থেকে হয়তো দেখলে একটা ধারণা পাবেন যে কী ধরনের কাজগুলো করি। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট। আর এখানে অনেক টেকনিশিয়ান রয়েছে বা আমার এই প্রতিষ্ঠানেও আরও কয়েকজন রয়েছে। তারা বিভিন্ন রকমের কাজ করে। তারা আরও অন্যান্য কাজগুলো করে। বাট আমি যে কাজগুলো করি আমি সরাসরি ওই কাজগুলো কাস্টমারদের সাথে কথা বলে রিসিভ করি এবং যেগুলো সম্ভব আমার দ্বারা সেগুলোই রিসিভ করার চেষ্টা করি। তো এই ফোনটা হচ্ছে Redmi 12 একটি ফোন। ফোনটা চাপ লেগেছে। বেশ বাঁকা হয়ে গেছে মাদারবোর্ডটা। তো এই ফোনটা অন হচ্ছে না এবং ফোনটার যে সমস্যা সেটা আমরা দেখব। তো সিপিইউর এই জায়গাটাতে এত পরিমাণে চাপ লেগেছে আসলে মাইক্রোস্কোপে দেখে বোঝা যায় না। এটা জাস্ট একদম উপরের থেকে নিচের দিকে বাঁকা হয়ে আছে। আর ফোনের যে রিডিং সেটি খুব একটা ভালো না। যে কারণে আমি আইসিগুলো আগে রিমুভ করব। দেখুন সিপিইউটা রিমুভ করার পর আমি কিন্তু কোনো প্যাড মিসিং পাইনি। অনেক সময় আসার পর ফোনগুলো বা চাপ লাগা ফোনগুলোর প্যাড মিসিং হয়ে যায়, লাইনগুলো ছিঁড়ে যায়। এরকম কিছু পাইনি। র্যামটাও রিমুভ করে নিলাম এবং র্যামের নিচের লাইনগুলো চেক করলাম এবং দেখুন এখানেও কিন্তু কোনো বল মূলত ছিঁড়ে যায়নি বা উঠে যায়নি। তো এগুলো রিমুভ করব। তবে এখানে একটা বিষয় পেয়েছি যে অনেক সময় চাপ লাগার কারণে বলগুলো কিন্তু ডিসকানেক্টেড হয়, যেটা পরিষ্কার বোঝা যায় যে এই বলটা মূলত মাদারবোর্ড থেকে ছেড়ে দিয়েছে। সেটার কার্বন বা কালার দেখলে বোঝা যায় যে এটা কানেক্ট ছিল না। তো সেরকম কিছু লাইন কিন্তু এই সিপিইউর সঙ্গে ছিল, যে কারণে আমি সিপিইউটা আগে রিভলভ করলাম। রিভলভ করে ইনস্টল করে তারপর একটু চেক করি। এরপর কি আসে দেখি। আসলে এই ভাই যিনি ফোনটা পাঠিয়েছেন আমি ওনাকে বলেছি যে আসার পর ফোনগুলো নাও হতে পারে, বাট আমি চেষ্টা করি দেখি কী অবস্থা। ওনার ডিসপ্লে ভালো আছে কিনা তাও কিন্তু শিওর না। হয়তোবা ডিসপ্লে খারাপও থাকতে পারে, ভালোও থাকতে পারে। এরকম একটি কন্ডিশনে আসলে ফোনটা দেখছি। তবে ফোনের কন্ডিশন এমনিতে দেখে ভালো মনে হলেও বাঁকাটা একটু বেশি। আমি যেটা আরকি সিপিইউর ওই জায়গাটাতে মনে হচ্ছিল খুব চাপ লেগেছে, কিন্তু একদম ভেঙে যায়নি। ডিসপ্লেও ভাঙেনি, ব্যাকশেল বা কোনো কিছু ভাঙেনি। তো সেজন্য মনে হচ্ছে ফোনটা ঠিক হতে পারে। চেষ্টা করি দেখি। তো সিপিইউ এবং র‍্যাম এই দুটি কিন্তু আমি রিভলভ করে লাগালাম। আর ৩ আইসির ফোন এগুলো দেখা যায় বেশিরভাগই কিন্তু র‍্যাম একটু চাপ লাগলেই র‍্যামের লাইন-টাইন ছিঁড়ে যায়। এগুলো রিভলভ করতে হয় এবং লাইন টানতে হয়। তো দেখুন আমি ডিসি রিডিংটা আবার চেক করছি। তো এখানে খুবই লো বুট। লো বুট মানে এখানে আসলে মিলি অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, যেটা আসলে কোনো রিডিংই নিচ্ছে না। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা চেক করলে আসলে এটার কোনো রিডিংই পাবো না। আমার এই যে মূলত পাওয়ার সাপ্লাই রিডিং আপনারা দেখেন, এটা কিন্তু খুবই সামান্য যদি সেন্স করে সেটাও কিন্তু এখানে দেখায় এবং এখানে যে কারেন্টের যে ডিজিট এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন একেবারে লো রিডিং থাকবে তখন একটু বেশি করে দেখাবে। আবার যখন অ্যাম্পিয়ারটা বেশি বেশি বেড়ে যাবে, যেমন 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, তখন কিন্তু
এটা ডিজিট চেঞ্জ হয়ে সামনের দিকে চলে আসবে। হয়তো বুঝাতে পারিনি। আমরা যে মাল্টিমিটার ইউজ করি অনেক সময় রেজিস্ট্যান্স মাপার জন্য যে মিটারের স্কেল থাকে সেটা কিন্তু চেঞ্জ করে অনেক সময় মাপতে হয়। আর কিছু আছে অটো রেঞ্জ। তো এটা হচ্ছে অটো রেঞ্জ মোডে সেটা সবকিছুরই মানে যেন ধরতে পারে এজন্য এইভাবে তৈরি করা। তো তারপরে আমি কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেখাই। মুড আছে এটার মধ্যে অনেকগুলো। মুড চেঞ্জ করে আমি অনেক সময় দেখাই। আমি এখানে ডায়োড মোডে শিফট হয়েছি। আমি একটু চেক করব যে এই ফোনটা শর্ট আছে কিনা। কারণ রিডিং নেই এরকমই মনে হচ্ছে। আমি বাক সেকশনগুলো আগে চেক করি একটু। বাক সেকশন চেক করে দেখি কোনো শর্ট পাওয়া যায় কিনা। আবার আরেকটা বিষয় আসার পরা ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাক কয়েলগুলো ভেঙে যায় বা উঠে গেছে এক মাথা ভেঙে আছে এরকম কিন্তু পাওয়া যায়। বিশেষ করে আসার পরা ফোনগুলোতে হয়। এটা আসার পরা ফোনে কোন জায়গা থেকে কি প্রবলেম হবে এটা আসলে ওইভাবে বলাই মুশকিল। এটা পার্ট বাই পার্ট চেক করতে হয় স্টেপ বাই স্টেপ। তো আমার ভোল্টেজগুলো আগে চেক করতে হবে। দেখুন এখানে আমার চার্জার লাগানোর পর যে বিপিএস ভোল্টেজ তৈরি হবে সেটাই হচ্ছে না। পাওয়ার আইসিতে যে ইনপুট হবে সেটা হচ্ছে না, খুবই কম হচ্ছে 1 ভোল্ট এরকম মাঝে আসে। তারপরেও সবসময় আসে না। 1.2 আমরা দেখতে পাচ্ছি। পাওয়ার আইসির যে আশেপাশের যে ভোল্টেজগুলো সেগুলো কিন্তু আমি চেক করছি। তো এখানে বিপিএস তৈরি হতে হবে। বিপিএসটা যখন যাবে তারপরেই তো পাওয়ার আইসিটা অন্তত ভোল্টেজ আউটপুট দিবে। তো এখানে কি হতে পারে আমরা একটু দেখব। চার্জিং আইসির এই সেকশনটা আগে একটু দেখে নিই। যেহেতু হাত থেকে পড়ে যাওয়া ফোন, চার্জিং আইসির এখানে যে ভিপিএস কয়েল রয়েছে, এই কয়েলটা অনেক সময় ভেঙে থাকে। যে কারণে প্রপার ভোল্টেজ বা অ্যাম্পিয়ারটা কিন্তু সাপ্লাই দিতে পারে না। তো আসলে মাদারবোর্ডটা মানে যে ধরনের প্রবলেম সেটা সলভ করার জন্য যে সেকশনগুলো দেখা দরকার সেভাবে একটু দেখার চেষ্টা করছি। জানি না কোন পর্যায়ে গিয়ে ঠেকবে। তো দেখুন এখানে চার্জিং আইসি রয়েছে। আমি একটু পরিষ্কার করে নেব এবং কয়েলটা চেক করব আগে। কয়েলে ভোল্টেজ চেক করব এবং শর্ট আছে কিনা সেটাও চেক করতে হবে। তো এখানে এমনিতে পরিষ্কার মনে হচ্ছে যে কোনো ঝামেলা নেই। তো আমি একটু কয়েলটা সোল্ডারিং দিব বা উঠে কিনা। অনেক সময় এক সাইড ভেঙে থাকে কিন্তু কয়েল যথেষ্ট মজবুত রয়েছে। আসলে এখানে সেরকম কোনো সন্দেহের কারণ নাই। আমি একটু রিডিং চেক করি এবং এখানে শর্ট দেখতে পাচ্ছি 0 0। তার মানে ভিপিএস লাইন ফুল শর্ট আছে। তো ভিপিএস লাইনটা এখন ফুল শর্ট দেখাচ্ছে। আমি শর্টটা আগে রিমুভ করি এবং শর্টটা কোথা থেকে হতে পারে সেটা আমরা চেক করব এবং ভালো করে ওয়াশ করে দিলাম এই জায়গাটা। তো থার্মাল ক্যামেরায় চলে আসলাম। থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করলাম যে কোন এরিয়াতে শর্ট এবং তারপর রজন স্মোক দিয়ে দেখলাম এখানে একটা ক্যাপাসিটর শর্ট হয়ে আছে। মূলত এই ক্যাপাসিটর শর্ট থাকার কারণে আমাদের যে ভিপিএস সাপ্লাইটা সেটা কিন্তু ফুল শর্ট থাকার কারণে পাওয়ার আইসিতে ভিপিএস ভোল্টেজ যাচ্ছে না এবং পাওয়ার আইসি নিজে আর কি তৈরি করবে। তো একদম শুরুতেই যদি সব কিছু থেমে যায় তাহলে কিন্তু সামনের দিকে আগানোর সুযোগ নাই। সেখানে আমার র্যাম সিপিইউ তো পরের কথা। তো যাই হোক আসার পর ফোনে অনেক সময় ক্যাপাসিটরগুলো শর্ট হয় কারণ এগুলো ক্র্যাক হয়ে যায়। চাপ লাগার কারণে অনেক সময় ক্র্যাক হয়ে অনেক আসার পরে ফোনে কিন্তু ক্যাপাসিটর আমরা শর্ট পেয়ে থাকি। তো আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন মিডিয়াটেক পোর্ট করেছে। মানে আমার ফোনের রিডিং মোটামুটি স্বাভাবিক, চার্জিংয়ের লোডিং আসছে। যে কারণে আমি চেষ্টা করছিলাম যে ফোনটা অন করা যায় কিনা। তখন অন হচ্ছে না, যে কারণে আমি কিন্তু একটু কম্পিউটারে দেখলাম যে রিডিং কেমন সরি পোর্ট করে কিনা। তখন দেখলাম মিডিয়াটেক পোর্ট করছে। এখানে দেখুন এখানে এখন কিন্তু একটা অ্যাম্পিয়ার টানছে এবং ডিসি রিডিংটা কিন্তু স্বাভাবিকের মতো আসছে। ডিসি রিডিং স্বাভাবিক বলতে এখানে 10 রিডিং আসছে। মূলত 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে আমরা কিন্তু যে রিডিং পাই সেটি হচ্ছে 100 এরকম পাবো। তো এই ধরনের রিডিং থাকলে আমরা কি বলবো? 40 থেকে 100 এরকম যদি আসে সেক্ষেত্রে আমাদের ইএমএমসি প্রবলেম হতে পারে। বিজিএ 153 ইএমএমসি খুব সুন্দর, বলগুলোও ঠিক আছে। তারপরেও আমি খুলে নিলাম। এটা মিসিং করতে পারে।
তো আমি ইএমএমসি বক্সে কিন্তু চেকও করেছি, ঠিক আছে, সফটওয়্যারও ঠিক আছে, তারপরেও দেখি ফোনটা অন হচ্ছে না। তো ঝামেলায় আছি ফোনটা। এরপর কি হয় দেখি, এখন পোর্ট তৈরি করছে কিনা দেখি। হ্যাঁ, পোর্ট তৈরি করছে এখনো। তো মিডিয়াটেক পোর্ট তৈরি করছে, তারপরে আবার দেখা যায় যে মাঝখানে পাওয়ার আইসির এই জায়গাটি অথবা সিপিইউর এখানে চাপ দিলে তখন কিন্তু পোর্ট আসছে, এছাড়া আবার চলে যাচ্ছে। তো যাই হোক, হতে পারে পাওয়ার আইসিটা, যেহেতু চাপ লাগা ফোন বা একটু আসার পড়েছে, পাওয়ার আইসিতে হয়তো কোনো প্রবলেম, সাপ্লাই প্রবলেম করছে। আমরা একটু দেখব যে পাওয়ার আইসির কী অবস্থা, নিচে কোনো বল ছিঁড়ে আছে কিনা বা লুজ আছে কিনা। তো আমরা পাওয়ার আইসিটা, যেহেতু পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটর শর্ট ছিল, তো এই সাইডটাও আমরা দেখেছি। এবার আমি যে কাজটি করব, আমি পাওয়ার আইসিটা রিমুভ করব। রিমুভ করে দেখব যে কী অবস্থায় আছে নিচের বলগুলো। তো দেখুন, পাওয়ার আইসি রিমুভ করলাম। কিছু বল, দু একটা বলের প্রবলেম রয়েছে আমার মনে হয়েছে। তারপরে আমি সুন্দর করে দেখি বলগুলো, রিভলভ করে লাগিয়ে দেখি। এমনিতে কোনো ধরনের যে প্রিন্ট উঠে যাওয়া, সেটা কিন্তু এই মাদারবোর্ডে আমি পাইনি। এটি একটি ভালো দিক, কারণ চাপ লাগলে আছাড় পড়লে অনেক সময় দেখা যায় যে লেগগুলো উঠে যায়। আইসির পর্যন্ত কিন্তু লেগ ছিঁড়ে যায়। দেখা যায় যে আইসিতে আমাদের বল তৈরি করতে হয়, এরকম কিন্তু আমরা পাই। তো এই কাজগুলো, এগুলো আলাদা একটা প্রেশার নিয়ে করতে হয়। অনেক সময় দেখা যায় যে পুরো মাদারবোর্ড কাজ করার পরেও সেটা সাকসেস আসে না। তো এখানে দেখুন, 2.9 উইদাউট ব্যাটারিতে বিপিএস তৈরি করছে, এবং 0.4 0.7 যে বাক তৈরি করার সাপ্লাই, সেটাও কিন্তু তৈরি করছে, এবং একটু কম বেশি হচ্ছিল আমি দেখি। এখানে এখনও মিডিয়াটেক পোর্ট তৈরি করছে। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদের আসলে ভিডিওতে শর্ট করার জন্য অনেক কিছু তুলে ধরা সুযোগ হয় না। আমি অলরেডি এটার যে র্যামের ভোল্টেজগুলো, রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো, সেগুলো চেক করেছি, এবং ইএমএমসির যে ভোল্টেজগুলো, সেগুলো কিন্তু সবই ঠিকঠাক আছে, চেক করেছি। তো এখানে যে প্রবলেমটা হতে পারে যে সিপিইউ থেকে লাইন যেগুলো স্টোরেজে গিয়েছে, যে ইবিআই লাইনগুলো থাকে, এগুলো কিন্তু প্রোটোকল লাইন, মানে এই লাইনগুলো কিন্তু কোনো সময় মিস হতে পারে, বা সেগুলো লেয়ারের মাধ্যমেও কিন্তু মিস হয়, বা লেয়ারের ভিতর দিয়ে যেগুলো লাইন যায়, সেগুলো অনেক সময় লুজ কন্টাক্ট হয়। এখন দেখুন, একটা একটা বল তো চেক করা সম্ভব না। তো আমি সিপিইউ খুলে আবার বসিয়ে দিলাম। এর কারণ হচ্ছে যে কোনো বল মিসিং হয়েছে কিনা রিচেক করে নিলাম। কারণ অনেক সময় হতেই পারে যে একটা রিবোলিং করে লাগিয়েছি, বল একটা ফল্ট হয়েছে বা শর্ট হয়েছে, অথবা কোনো একটা বল কানেকশন পাইনি। এরকম যদি হয় তাহলে তো আমার ফোনটা মিডিয়াটেক পোর্ট করতে পারে। আমি র্যামটাও আবার খুললাম, খুলে চেক করলাম, এবং চেক করে আমি দেখলাম যে প্রতিটি বলই আসলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবারও আমি বসিয়ে দিচ্ছি। তো এই ফোনটার এখন একটা একটা করে যে লাইন, সেগুলো ফল্ট হয়েছে কিনা সেটাও বোঝার উপায় নেই। কারণ হচ্ছে মাঝে মাঝে আসছে চাপ লাগার কারণে, আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এই ধরনের ফোন নিয়ে অনেক সময় আমরা ঝামেলায় পড়ি। আর এগুলো প্র্যাকটিক্যাল জীবনে অভিজ্ঞতা হয়েছে, যে কারণে এই আসার পর ফোন নিতে চাই না। ভিডিওর শুরুতেই বলেছি যে কিছু কিছু কাজ এখন এড়িয়ে যাচ্ছি, আর যেতে হচ্ছে, কারণ সেই যুদ্ধটা আর করার মতো এখন শক্তি নেই, সোজা কথা। তো এগুলো নিয়েও অনেকে, দেখুন এই যে আবার এমআই লোগোটাও আসছে, তার মানে ডিসপ্লে ভালো আছে, আইসিগুলোও ভালো আছে। আইসি খারাপ থাকলে এই পর্যন্ত আসতো না। র্যামটাও ঠিক আছে, কিন্তু ফোনটা দেখে অন হয় কি না। তো আবার চলে গেল। আমি কিন্তু আইসিগুলো নতুন করে খুলে আবার বসানোর পর এটা আসলো। তো আমি আরেকবার একটু চেক করে আসি কিনা। তো দেখুন, এখন কিন্তু আবার যে চার্জিংয়ের অ্যাম্পিয়ার, সেটা কিন্তু কমে গেছে, আবার একটু পরে আবার আসলো। তো এখানে লোগো এসে চলে যাচ্ছে। চার্জিংয়ের লোডিং কিন্তু এখন ফুল নিচ্ছে, 1.6 1.4 সুন্দর একটা অ্যাম্পিয়ার নিচ্ছে, মনে হচ্ছে যে একদম ভালো ফোন। কিন্তু দেখুন, একটু পরেই ঠান্ডা হওয়ার পরে এই ফোনটা আর অন হচ্ছে না। আবার আমি প্রেস করে ধরে রাখছি, পাওয়ার বাটন দিয়ে অনেক ট্রাই করলাম এবং চার্জে লাগিয়ে রাখলাম, আর অ্যাম্পিয়ার উঠছেই না।
পরে দেখি মাদারবোর্ড একটু প্রেস করলে লোগো আসে, এরকম প্রবলেম করে। তো এইভাবে তো আসলে ফোনটা ইউজ করা সম্ভব না। আর এই ফোনটা চাপাচাপি করে বা চাপ দিয়ে ধরে রেখে তো আর ফোন চালানো সম্ভব না। যাই হোক, ফোনটার লোগো পর্যন্ত আসছে, এটাই সার্থকতা ধরে নেব। আর এই ফোনটাতে আরও কি করণীয় থাকতে পারে, আপনাদের পরামর্শ কমেন্টে দিতে পারেন। তো ফোনটা হয়তো আমি রিটার্ন করে দিব। আজকের ভিডিওটি আসলে আনসাকসেস ভিডিও হলেও একটু ব্যতিক্রম অভিজ্ঞতা ছিল। অনেক সময় দিয়েছি, ৩-৪ ঘন্টা সময় এই ফোনটার পিছনে দিয়েছি। কিন্তু মনে হয় না যে এই ফোনটা ভালোভাবে আসলে চালানো যাবে। যে কারণে আমি ওনাকে পরামর্শ দিয়েছি, যদি পান মাদারবোর্ড নিয়ে নিয়েন, সেটাই ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।